আমি একজন বামপন্থী, জমি দখল আন্দোলন করেছি, আদিবাসীদের নিয়ে সশস্ত্র মিছিল করেছি, জেল খেটেছি, মিনিমাম 24-25 দিন জেল খেটেছি। একটা ভালো সময় আসবে যখন মানুষ কথা বলতে পারবে, গান গাইতে পারবে, কথা হাসতে পারবে, নিজের ইচ্ছে প্রকাশ করতে পারবে, মানুষ প্রেম করতে পারবে, ভালোবাসতে পারবে, ঝগড়া করতে পারবে তাদের ইচ্ছে মতো। নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমরা একটা বিষয় জানি যে গোটা সমাজটাকে চালানোর জন্য শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান বা পুলিশ, আর্মি এদেরই শুধু প্রয়োজন হয় না। এরা তো আছেনই, কিন্তু এদের সঙ্গে সঙ্গে মানুষের মনন, চিন্তা এগুলোকে পরিপুষ্ট করার জন্য ললিত কলারও প্রয়োজন হয়। এবং এই ললিত কলার যারা চিরকাল যারা আমাদেরকে এই ললিত কলার মধ্যে জড়িয়ে জাপটিয়ে রাখেন, এমন মানুষরা কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয়, বিশেষ করে বাঙালির কাছে তো অত্যন্ত প্রিয়। যেমন ধরুন, নাট্যকার থেকে শুরু করে, সাহিত্যিক থেকে শুরু করে, ফিল্ম স্টার থেকে শুরু করে, এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বাঙালি সবসময় মাথায় তুলে রাখেন। এবং নাটক বাঙালির জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই নাটকের কথা বলতেই প্রথম সারির কিছু নাট্যকারের কথা আমাদের মনে পড়ে, কিন্তু তারা যা আছেন তা তো আছেনই, কিন্তু বর্তমানে এরকম নাট্যকারের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। কিন্তু তাদের মধ্যেও বরেণ্য কিছু মানুষ রয়েছেন, তাদেরই একজনের সঙ্গে আজ আমরা কথা বলবো আমাদের রাজ্যের পরিস্থিতি নিয়ে, এবং তারা যে দিন দেখে এসেছেন, যে স্বর্ণালী দিন দেখে এসেছেন, তার সঙ্গে আজকের দিনের কতটা তফাৎ, কিরকম মনে করছেন যে আগামী দিন ভবিষ্যৎ কেমন হতে চলেছে, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বরেণ্য নাট্যকার শ্রী চন্দন সেনের সঙ্গে। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন বিদগ্ধ মানুষ, আপনি এতদিন ধরে কমিউনিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, বা একজন সাচ্চা কমিউনিস্ট যাকে বলে আপনি তাই। তো সেখানে দাঁড়িয়ে একজন চিন্তাশীল মানুষ হিসাবে আপনার কি মনে হয় যে দিকে এই সমাজটা এগিয়ে যাচ্ছে কতটা ভয়ঙ্কর সেটা? না, আসলে সাচ্চা কমিউনিস্ট হওয়ার পক্ষে সম্ভব নয়, এই পরিস্থিতি সম্ভব নয়। কিন্তু আমি এইটুকু বলতে পারছি যে আমি একজন বামপন্থী। আগে একটি পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, সেই পার্টির স্টেট কাউন্সিলের সদস্য ছিলাম। আগে আমি জেলা কমিটি থেকে শুরু করে, আমি একমাত্র থিয়েটারের মানুষ ডাইরেক্টলি পলিটিক্স করেছি, জমি দখল আন্দোলন করেছি, আদিবাসীদের নিয়ে সশস্ত্র মিছিল করেছি, জেল খেটেছি, মিনিমাম 24-25 দিন জেল খেটেছি। এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট, কারণ আমার বংশে কখনো কেউ এত বছর বাঁচিনি, কিন্তু আমি 82 বছর বেঁচে আছি। এই 82 বছরের মধ্যে 60 বছরের উপরই হচ্ছে আমার থিয়েটারকে নিয়ে, এবং তার মধ্যে আবার 40-45 বছর রাজনীতি এবং থিয়েটার দুটোই দিয়ে। এখন রাজনৈতিক কোনো দলের সদস্য আমি নই, কিন্তু বামপন্থা আমার বিশ্বাসে কোনো রকম ঘাটতি নেই। আমি জানি যে বামপন্থার যারা প্রকৃত বামপন্থী মানুষ, তাদেরকে যেমন ভালো দিন তাদের আসে, তেমনি দুঃসময়টাও আসে। এখন একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওয়েটিং, যে আমরা অপেক্ষা করছি যে একটা ভালো সময় আসবে যখন মানুষ কথা বলতে পারবে, গান গাইতে পারবে, কথা হাসতে পারবে, নিজের ইচ্ছে প্রকাশ করতে পারবে, মানুষ প্রেম করতে পারবে, ভালোবাসতে পারবে, ঝগড়া করতে পারবে তাদের ইচ্ছে মতো। এখন কোনো কিছু ইচ্ছে মতো হতে পারে না। তার মধ্যে একটা অদ্ভুত একটা নৈরাজ্য চলে আসছে, এটা নিহিলিজম। কোনো রাজনীতির কোনো তত্ত্ব নেই, তথ্য নেই, কোনো প্রিন্সিপালস নেই। কোনো একজন ঈশ্বরকে সামনে বসিয়ে বলা হয় উনি বলছেন বলি এটা করো। এটা প্রধান দুটো দলের যারা এখন রাজনীতিতে আছেন, প্রধান দুটো দলের প্রধান দুটো মুখ। কোনো আমরা তো মানে আমরা যখন রাজনীতির পাঠ নিয়েছি কলেজ পড়া অবস্থাতেই,
তখন আমাদের দীর্ঘদিন ক্লাস করতে হয়েছে, মার্কস, লেনিন, এঙ্গেলসের বই পড়তে হয়েছে, আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এইভাবে আমাদের কাজ করতে হয়েছে। আমরা জেনেছি যে আমি খুব ফরচুনেট যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার বাবা ডাক্তার ছিলেন, আমাদের খেয়ে পরে কোনো অভাব হয়নি। কিন্তু যারা বিপ্লব সম্পন্ন করেছিলেন, মাও সেতুং হোক বা মাও জেডং, যাই যেভাবে উচ্চারণ করা না কেন, স্ট্যালিন, যে তাদের জন্ম হয়েছিল খুব মুচির, কারুর জন্ম হয়েছিল মুচির পরিবারে, কারুর জন্ম হয়েছিল মানে কি বলবো, বিয়ে করা বউ নয়, আশ্রিতার পরিবারে। এইসব মানুষরা না খেতে পাওয়ার যন্ত্রণাটা ব্যক্তিগত জীবনে অনুভব করে বড় হয়েছে, তারপর তার বিপ্লবটা করছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের কমিউনিস্ট পার্টির জন্মলগ্ন থেকেই একটা মানুষও নেই যে না খেতে পাওয়া পরিবার থেকে উঠলো। একটা মানুষও নেই, একটা সম্পাদকও নেই, কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পদচ্যুতার সম্পাদক, যে কৃষকের পরিবার থেকে উঠে, জেনুইনলি কৃষকের পরিবার থেকে উঠে এসেছে, যেমন হজিউন উঠে এসেছে। তার ফলে কমিউনিজমের জন্মলগ্ন থেকেই কোথায় একটা আপাত ব্যর্থতার পদধ্বনি শোনা যাচ্ছিল। অর্থাৎ আমরা না খেতে পাওয়া মানুষের পক্ষে, অথচ আমরা না খাওয়ার অভিজ্ঞতা সম্পন্ন মানুষ নই। আমরা কৃষকের পক্ষে, অথচ আমাদের একটা কৃষককেও আমরা আমাদের ক্ষমতার, মানে পার্টির ক্ষমতার উচ্চতম আসনটা দিতে পারলাম না। এগুলো আমাদের ব্যর্থতা, পার্টির ব্যর্থতা। এগুলো তো আমি একা সমাধান করতে পারবো না, কিন্তু আমি পড়তে পড়তে মনে হয়েছে এই কথাগুলো। এই কথাগুলো আরেকটা মানুষ অনুভব করেছিলেন বলেই পার্টিতে থাকতে পারেননি। তার নাম চারু মজুমদার। হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ভাবা হয়েছিল যে সারা উত্তরবঙ্গে এই যে চারু মজুমদার যদি পরীক্ষা দেয়, ম্যাট্রিক পরীক্ষা দেয়, অবিভক্ত বাংলার মধ্যে প্রথম স্থান সে অধিকার করবে। হি ওয়াজ সাচ এ স্টুডেন্ট। পড়াশোনা সব ছেড়ে দিয়ে তিনি ওই কৃষকদের মধ্যে, না খেতে মানুষদের মধ্যে রইলেন, অনুভব করলেন, যন্ত্রণাটা অনুভব করলেন, বুঝলেন যে আমাদের আপাত ব্যর্থতাটা কোথায়। আমরা যা বলি, যা লিখি, তা আমরা করি না। তার ফলে এই যে তথাকথিত যে পার্টিগুলো, পার্টি মানেই বামপন্থা নয়, বামপন্থা আর বামপন্থী পার্টি আলাদা। পার্টি একটা লিমিটেশন, বামপন্থা একটা বড় স্পেস। তার ফলে আমি একটা বামপন্থী মানুষ হিসেবে অহংকার প্রকাশ করি যে কোনো লোভ লালসার, আপাত দৃষ্টিতে কোনো লোভ লালসার দ্বারা প্রতারিত হওয়ার যে ব্যাপারটা, সেটা আমি সেটা গ্রহণ করিনি। 34 বছর বা 35 বছরের বামপন্থী শাসনে অনেক মানুষই স্বার্থ ত্যাগ করেছেন অনেক রকম ভাবে, কিন্তু আমি, আমার একটা শুধুমাত্র অহংকার রয়েছে, একটি ফ্ল্যাট নিইনি, একটি জায়গা নিইনি গভর্নমেন্টের। যখন যতীন চক্রবর্তী মন্ত্রী ছিলেন আরএসপির, তিনি আমার নাটক দেখতে এলেন একাডেমিতে। তখন মেঘনাথ ভট্টাচার্য আমার লেখা বোধহয় সোনার মাথালা মানুষ করছে একাডেমিতে। দেখার পর তিনি আমাকে বললেন, তুমি কোথা থেকে আসো? আমি বললাম, তখন আমি আরো গ্রামে থাকতাম, চাকদা থেকে আসতাম। আমি চাকদা থেকে আসি। কতক্ষণ লাগে যেতে আসতে? আমি বললাম, 4 ঘন্টার মতো লাগে। পাগল লাগে, তুমি তোমাকে ফ্ল্যাট দিচ্ছি, তুমি ফ্ল্যাট নিয়ে নাও। আমি গড গিনে তোমাকে ফ্ল্যাট দিয়ে দিচ্ছি, তুমি ওখানে থাকবে, ওখানে থাকা যাবে না। আমি বললাম, স্যার একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন, আমি আমার আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশে ছাড়া আমি লিখতে পারবো না। আর 2 নম্বর, আমি কারোর কাছে কোনো কিছু নেইনি স্যার। আমার এটা অহংকারও বলতে পারেন, আমার এটা বলতে পারেন, আমাকে আপনি এটা বলবেন না। তার পরবর্তীকালে নাট্য একাডেমিতে ডিফ্যাক্টো একটা সময় হয়েছিল, যখন বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে নাট্য একাডেমির কথাবার্তা হতো আমার মাধ্যমে। আমি এতখানি ক্ষমতাবান ছিলাম, সেই অবস্থাতেও
আমি নাট্য একাডেমির যে পুরস্কারগুলো, গিরিশ পুরস্কার, দীনবন্ধু পুরস্কার, যে পুরস্কারগুলো অর্থমূল্য আছে, একটাও নেইনি এই কারণে যে আমি তো এই কমিটির মেম্বার, আমি নিজের কমিটির মেম্বার হয়ে কি করে আমি আমি আমাকে পুরস্কার দেবো? অথচ একমাত্র বিভাস চক্রবর্তী ছাড়া প্রায় প্রত্যেকেই কিন্তু পুরস্কার নিয়েছেন কমিটি মেম্বার হওয়া সত্ত্বেও। আমার মনে হচ্ছে অনৈতিক। তারপরে 2017-তে যখন জামানা বদলালো, যখন নাটকের মানুষরাই আমাকে বললেন, সঙ্গীত জগতের মানুষরা আমাকে বললেন, যারা এখন তৃণমূল করেন, সরকারের সঙ্গে রয়েছেন, তাদের মধ্যে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাকে বললেন যে, চন্দনদা, আপনি তো নেননি কিছু, আপনি দীনবন্ধু পুরস্কারটা নিন, নাটকের সর্বোচ্চ পুরস্কার। আমি বললাম যে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। মুখ্যমন্ত্রী তো এখন বাইরে আছেন শুনছি, কে পুরস্কার দেবেন? বলে আমাদের মন্ত্রিসভার সমস্ত সদস্য উপস্থিত থাকবে। আমি কারোর হাতে পুরস্কার নেব না, কেননা প্রত্যেকের নামের সঙ্গে নারদা, সারদা ইত্যাদি ঘটনাগুলো যুক্ত হয়ে রয়েছে। তারপরে আমাকে মাফ করো, আমি পুরস্কার নেব ঠিক করেছিলাম, কারণ এটা এই পুরস্কার উৎপল দত্ত নিয়েছেন, মন্মথ রায় দিয়েছেন, এর এই পুরস্কারের সঙ্গে অনেক বিশিষ্ট নাম যুক্ত। আমি নিতে খুব আগ্রহী ছিলাম। তাদের পদাঙ্ক অনুসরণ করে যাদের পুরস্কার পাচ্ছি, আমি নিতে পারবো না, কে আমাকে পুরস্কার দেবে? ওদের হাতে পুরস্কার নেবো না। তা বাদ হয়ে গেল। তারপরে যেদিন পুরস্কার দেওয়া হবে সেদিন সকালবেলা আমাকে সেই সঙ্গীত শিল্পী ফোন করে বললেন, আমি তো মন্ত্রী, আমি তো এটা পরিচালনা করি প্রত্যেকবার, আমি কোনোদিন কাউকে কোনো পুরস্কার দেইনি, কারণ আমার এটা কাজ নয়, আমি শুধু অ্যানাউন্স করা কাজ। আমার নামে তো কোনো এখন পর্যন্ত ওঠেনি, নারদা, সারদা এইসব আমার নাম নেই। আমি যদি আপনাকে পুরস্কারটা দিই, আপনার পুরস্কারটা যদি আমি দিই, আপনি নেবেন? আমরা নেব। তাহলে আমি গাড়ি পাঠাচ্ছি। গাড়ি পাঠালেন, আমি গেলাম। উপরে সবাই বসে আছেন, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে ববি হাকিম টাকিম সব বসে আছেন, বড় বড় মন্ত্রী। সবাইকে নমস্কার করলাম। আমার পুরস্কারের বেলায় একটা বৈশিষ্ট্য দেখা গেল যে, আমাকে কথা দিয়েছিল যে সেই মন্ত্রী আমাকে পুরস্কার দিলেন, তার আমি পুরস্কার দিলাম। পুরস্কার নিয়ে আমার মনে হলো যে আমার খুব আনন্দ হলো যে আমি এই সমস্ত বিগ যারা আমাদের থিয়েটারে যাদের নাম, যারা এই দীনবন্ধু পুরস্কার পেয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে পুরস্কারটা পেয়েছি। আমি ধন্যবাদ জানালাম সবাইকে। আচ্ছা, এই যে 34 বছর ধরে একটা দল দাপটের সঙ্গে শাসন করলো পশ্চিমবঙ্গে, এবং 34 বছর পর একটা হঠাৎ করে উঠে আসা নতুন তৈরি দলের কাছে পুরোপুরি ওয়াশ আউট হয়ে গেল, এবং এমন ভাবেই ওয়াশ আউট হলো যে একেবারে প্রায় কর্পূরের মতো উবে গেল সে দলটা। এই দলটা নতুন করে ফিরে আসতে পারে এরকম কোনো চান্স দেখতে পাচ্ছেন কি এই মুহূর্তে? এই মুহূর্তে চান্স দেখতে পাচ্ছি না। আমি সত্যি কথা বলতে আমি দেখতে পাচ্ছি না, কারণ এই এই যে দলটার যে পতনের উত্থানের প্রক্রিয়াও যেমন দীর্ঘদিনের। আমাদের 1926 থেকে আস্তে 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 অনেক চড়াই উত্তাই পার হয়ে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে শেষ পর্যন্ত প্রথম যুক্তফ্রন্ট সরকার, তারপর বামফ্রন্ট সরকার তৈরি হলো। এটা একটা বড় রাস্তা, অনেক চড়াই উত্তাই পার হয়ে, অনেক দিনের লড়াইয়ের। পতনটাও দীর্ঘদিনের ব্যর্থতার ফল। প্রথম অবস্থায় যুক্তফ্রন্ট, বামফ্রন্ট সরকার জমির ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে যে কাজগুলো করছিলেন, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, সাধারণ মানুষের জন্য অসাধারণ সব কাজ করতে শুরু করলেন। সেগুলো জনমন্ডিত হতে লাগলো, তা বারবার যুক্তফ্রন্ট সরকার। তারপরে অনিবার্যভাবেই পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা আনে, সেটা আনলো, লোভ আনলো, লালসা আনলো, পাড়ায় পাড়ায় মাতব্বর তৈরি করলো, যারা কমিউনিজমের সঙ্গে সম্পর্ক নয়, যারা লেনিন শব্দটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে,
পারে না, যারা লেনিনকে লেনিন বলে, মার্কসের কোনো বই পড়ার তাদের প্রয়োজনই নেই, তারা মাতব্বর হয়ে দেখা দিল। আস্তে আস্তে পার্টি ডুবে গেল। যে শ্রমিক কৃষকদের উপর ভর করে, গরিব মানুষের উপর ভর করে পার্টি ক্ষমতা এসেছিল, তারা প্রহর করতে লাগলো কবে এই আপদগুলো যাবে। এদের সঙ্গে তো আমাদের কোনো নেই। একটা পা নিচে রেখে আরেকটা পা বাইকের উপরে রেখে বলে পার্টি অফিসে যাবেন, পার্টি অফিসে গিয়ে আপনি আপনার অভিযোগটা জানিয়ে আসবেন, তারপরে আমরা দেখব। এই হচ্ছে পাড়ায় পাড়ায় তখনকার মাতব্বরদেরকে। তাহলে অনেকেই এখন চলে গেছে অন্য পার্টিতে, কিন্তু যা ক্ষতি আমার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, এই পতনটা শুরু হয়েছিল জ্যোতি বসুর আমল থেকে। জ্যোতি বসুর আমলের শেষ মধ্যভাগ বা উপান্ত ভাগ থেকে এই পতনটা শুরু হয়েছিল। এর মূল কারণটা এটাই ছিল যে আমার কাছে মনে হয় যে জ্যোতিবাবু একটা সময়ে একটা আশ্চর্য বই লিখেছিলেন। এটা হচ্ছে বসু রণদ্বীপে, বইটা বেরিয়ে গেছে। তাতে 1950-এ উনি কমিউনিস্ট পার্টিগুলোকে, তখনকার দিনে কমিউনিস্ট পার্টির যে সুপিরিয়ার বডি, তাদেরকে উদ্দেশ্য করে উনি লিখেছিলেন, চিঠি লিখেছিলেন, আপনারা ভুল করছেন, শ্রমিক কৃষকের জন্য সশস্ত্র সংগ্রামী একমাত্র রাস্তা, সশস্ত্র সংগ্রামের পথ পরিহার করা ভুল, কিন্তু সশস্ত্র সংগ্রামের বাড়াবাড়ি করে যেখানে যেমন খুশি সশস্ত্র সংগ্রাম করার জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই কথাগুলো বলেছিলেন। ওই বকুল ছদ্মনামে তিনি একটি লিখেছিলেন, তিনি বই আকারে বেরিয়ে গেছে। আমার সাম্প্রতিক নাটক বসন্তের বজ্রনির্ঘোষে তার রেফারেন্সটুকু আছে, আমার সেই বইগুলো পড়া। সেই জ্যোতি বসু অদৃষ্টের পরিহাসে এই কথাগুলো যিনি বিশ্বাস করতেন, চারু মজুমদার, যিনি বলেছিলেন যে কমিউনিস্ট পার্টি কৃষক সভা তৈরি হয়েছে, কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার আগে কৃষক সভার ওপেন হচ্ছে 40-50 হাজার লোক দুর্ভিক্ষে মারা গেল সমস্ত জমিদার যোদ্ধাদের জন্য। যাদের জমি কেড়ে নেওয়া হলো, যাদের ফসল কেড়ে নিয়ে গিয়ে গোলা ভর্তি হলো, তাদের কোনো অধিকার নেই এই কাজ করার। তাদের গোলাগুলো দখল করো, তাদের জমিগুলো দখল করো, ওগুলো তোমাদের জমি, তোমাদের পূর্বপুরুষরা না খেতে পেয়ে মারা গেছে। ওইটাকে তেভাগা আন্দোলন নয় বিস্তৃত, উত্তরবঙ্গ জুড়ে সে তেভাগা আন্দোলন। ওদিকে ইলামিত্তির থেকে শুরু করে এদিকে চারু মজুমদার পর্যন্ত এরা বিস্তৃত হয়ে গেল সেই আন্দোলন। এবং সেই আন্দোলনে একের পর এক এলাকায় লাল ফ্ল্যাগ উঠছে। কৃষক শ্রমিক বুঝতে পারছে তাদের দিন চলে এসেছে। তাদের বাদ দিয়ে তো মাত্র 5%। তারা কি করবে? জমিদাররা পালাতে শুরু করেছে। জমিদাররা শেষ পর্যন্ত একটা কৌশল করল। তারা ওই তখন মেদিনীপুরে অজয় মুখার্জির নেতৃত্বে বাংলা কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেস তৈরি হলো। তারা সব বাংলা কংগ্রেস, উত্তরবঙ্গের এই সমস্ত যোদ্ধার জমিদাররা, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলা কংগ্রেসে নাম দিল। তখন চারু মজুমদার বললেন যে এরা প্রত্যেকের হাতে রক্তের দাগ, কৃষকের রক্তের দাগ। আমি এই ফ্রন্ট মানি না, যুক্তফ্রন্ট মানি না, যুক্তফ্রন্ট সরকারের এই সিদ্ধান্ত মানি না। সুতরাং আমরা জমি দখল করছি, দখল করছি, আমাদের জমি আমাদেরই কৃষকের কাছে ফেরত দিচ্ছে, এই আন্দোলন চলবে। অদৃষ্টের পরিহাসে যে জ্যোতি বসু একদিন বলেছিলেন যে কৃষকদের সশস্ত্র সংগ্রাম করে জমি দখল বা জমিদারদের বিরুদ্ধে লড়াই, এটা কমিউনিস্ট পার্টির করা উচিত, কিন্তু তার নিয়ন্ত্রণ থাকা দরকার, ক্যাওস যেন না হয়। সেই জ্যোতি বসুর হাতেই তখন পুলিশ দপ্তর, সেই জ্যোতি বসুই গুলি করার হুকুম দিলেন। তার ফলে 11টা প্রাণ চলে গেল, 2টো শিশু সহ 9টা মেয়ে চলে গেল। সারা পৃথিবী গর্জে উঠল। সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে
শঙ্খ ঘোষ থেকে শুরু করে অজস্র আমাদের সেরা কবিরা গর্জে উঠলেন, এটা কি হচ্ছে, এটা কেন হলো, কেন? ওই যে নেশা পেয়ে বসলো, ক্ষমতার নেশা, তার অনিবার্য পরিণতিতেই জ্যোতিবাবু যখন চলে গেলেন তখন এমন একটা জায়গা রেখে গেলেন যেখানে এই সমস্ত স্থানিক মাতব্বররা গর্জে উঠেছে, তাদের হাতে লাল ফ্ল্যাগ, তাদের প্রত্যেকেই একটা করে মোটরসাইকেল নিয়ে আসেন, এলাকায় আসেন, মানুষের সঙ্গে সম্পর্ক নেই। এই অবস্থায় এক হতভাগ্য শিক্ষিত ভদ্রলোক, তাকে তার উপর শেষ ক্ল্যারিয়ন কলেজ ডাকল, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি মানুষ হিসেবে খাঁটি মানুষ। তিনি লেখাপড়া, শিক্ষায়, নাটকে, গানে, কবিতায় তিনি অসম্ভব পারদর্শী একজন মানুষ। আমি আর জীবনে দেখা একজন সেরা মার্ক্সবাদী তাত্ত্বিক মানুষ হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আবার আমার জীবনে দেখা একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ সত্যি কথা বলতে কি, এই অবস্থাতে মুখ্যমন্ত্রিত্ব করতে গেলে অথবা ক্ষমতা প্রয়োগ করতে গেলে যেগুলো করা দরকার সেগুলোর জন্য বুদ্ধবাবু প্রস্তুত ছিলেন না। তিনি অকাতরে মিথ্যে বলতে পারতেন না, যখন তখন যাকে তাকে যার বিরুদ্ধে প্ররোচিত করতে পারতেন না। তার পার্টি তার বিরুদ্ধে চলে গেছে, তা সত্ত্বেও তিনি লড়াই করে যাচ্ছেন। ওই যেখানে নন্দীগ্রাম তৈরি হলো আমি জানি, তখন আমরা সবাই পদত্যাগ করেছিলাম নাট্য একাডেমি থেকে। আমরা 16-17 জন পদত্যাগ করেছিলাম নন্দীগ্রাম এবং এই সিঙ্গুরের যে ঘটনার হলো। এই ধরনের কিছু মাতব্বররা এইসব কাজ করেছিলেন। যে মাতব্বর নন্দীগ্রামে এই কাজটা করেছিলেন, ভাটির নাম দিয়ে করেছিলেন। আমরা বলেছিলাম যে এই যে পুলিশ গুলি চালিয়েছে, এটা তার হুকুমে গুলি চালিয়েছে। আপনি গুলি চালাবার অর্ডার দেননি আমরা জানি, কিন্তু তাহলে কে অর্ডার দিল, কে কিভাবে অর্ডার হলো? তখন আমরা যারা পদত্যাগ করেছি আমরা একসঙ্গে কৌশিক সেন তখন ওই হাসদার মোড়ে একটা হলে তিনি নাটক করেন, হলটা তিনি নিয়ে রেখেছেন তার নাটকটা রিহার্সালের জন্য। কৌশিক সেনও পদত্যাগী ছিলেন। তাকে বলায় তিনি অত্যন্ত আগ্রহ বাড়ে তিনি সম্মতি দিলেন যে আমরা যারা পদত্যাগ করেছি তারা মাঝে মাঝে বসবো ওখানে। আমরা 4টে মিটিং করেছিলাম ওখানে। আমি ছিলাম তার অলিখিত আহ্বায়ক, এই যারা পদত্যাগী। বুদ্ধবাবু কিন্তু আমাকে খুব সম্মান করেছেন সারাটা জীবন। তিনি একটি বিশেষ অফিসারকে দিয়ে আমাকে বললেন যে আমি একটু বসতে চাই পদত্যাগীদের সঙ্গে, আপনি ব্যবস্থা করুন। আমি প্রস্তাবটা রাখলাম যখন, তখন অনেক বিতর্কের পর সবাই বললেন তারা বসতে হবে। মুখ্যমন্ত্রী বসতে চাইছে, বলবো না কেন। দুবার বসা হয়েছিল। মুখ্যমন্ত্রী শেষবারে বললেন যেভাবেই হোক ওখানে গুলি চলেছে, কিভাবে গুলি চলেছে আমরা আমি বলবো না আপনাদের, কিন্তু ওটা আমারই দায়, যেহেতু আমি মুখ্যমন্ত্রী। আমি আপনাদের সামনে, সবার সামনে আমি করজোরে দুঃখ প্রকাশ করছি এই নন্দীগ্রামে এই গুলি বর্ষণের জন্য। আপনাদের কাউকে পার্টি করতে হবে না, পার্টির বিরোধিতা করুন, কিন্তু আপনাদের বাদ দিয়ে থিয়েটার হয় না। বাংলা থিয়েটার আপনাদের এই মানুষগুলোকে বাদ দিয়ে বাংলা থিয়েটার ভাবাই যায় না। আপনারা ফিরে আসুন নাট্য একাডেমিতে। এই শোনার পর আমরা দেবাশিস মজুমদার, মেঘনাথ ভট্টাচার্য থেকে শুরু করে রামপ্রসাদ বণিক, তখন বেঁচে আছেন, সবাই বললো চন্দন দা আর করা যাবে না, আপনি একটু রেডি করুন, রাইটার্সে গিয়ে আপনি দিয়ে আসুন, আমরা কি করবো। তো সেটা আমি যখন দিতে গেছি, যারা সই করেছিলেন তাদের একে একে তারপর সই বলছেন আমার সইটা কেটে দাও, আমার সইটা কেটে দাও। তখন তাদের সঙ্গে হয়তো তৃণমূল কংগ্রেসের একটা অলিখিত কথাবার্তা হয়েও গেছে, বা নাও হতে পারে, অন্য অনেক ভাবে হতে পারে। একটা বিশেষ কারণে হয়তো তারা সই করেননি। আমরা 8 জন ফিরে এসেছিলাম। তারপর আমরা নাটক
আমরা নাট্য একাডেমির সদস্যপদ ছিল আমাদের, আমরা কাজ করে গেছি। এই হচ্ছে কথা। আমার ট্র্যাজেডিটা হচ্ছে যে আমি ব্যারাকপুরে তখন বাস করি, এইখানেই থাকি আমি। আমার অদূরে সুকান্ত সদন। পদত্যাগ যখন করেছিলাম তখন সেই লোকগুলো যারা এইসব কাজ করে বেড়াচ্ছে, তারা বলল যে চন্দন সেন পার্টির বিরুদ্ধে গিয়ে পদত্যাগ করেছে, সুতরাং আমরা একটা মিটিং ডাকবো। সেই মিটিং, বিরাট মিটিং হলো সুকান্ত সদনে। সেখানে এখন পার্টির যারা নেতা, আমি কারোর নাম বলছি না, তাদের উপস্থিতিতে বলা হলো, একজন বিশিষ্ট কবি কলকাতা থেকে এলেন, তিনি বললেন আমার পকেটে, আমার ব্যাগের মধ্যে তথ্য আছে যে আমেরিকান দূতাবাস থেকে কয়েকজনের কাছে টাকা এসেছে, তার মধ্যে ব্যারাকপুরে থাকা একজন নাটকের মানুষ, তার কাছেও টাকা এসেছে, তার ফলে তিনি পদত্যাগ করছেন। মানে আমাকে ইঙ্গিত করে বলা হলো, আমার নাম বলেন। এই খবরটা ওখানে উপস্থিত আমার ছাত্র একজন ছিল, সে এসে আমাকে দিল। আমি বুদ্ধবাবুকে ফোন করলাম যে এটা কি হচ্ছে, আমাদের কি সরকারকে সমালোচনা করার অধিকারও থাকবে না? সরকার মানে কি পার্টি? আমরা সরকারকে সমালোচনা করতে পারবো না? আর সরকারের আচরণের জন্য আমরা পদত্যাগ করেছি, আর তার জন্য এই হলো। মতুববাবু বললেন যে এটা আমি শুনেছি অনেকের বিরুদ্ধে এটা হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। আমি আমার মতো করে বলে দেবো, আপনি কিছু মনে করবেন না। আমাকে বুদ্ধবাবু ডাইরেক্টলি ফোনে জানালেন। আমি কিছু মনে করিনি, কিন্তু আমার মনে হয়েছিল এরপরও যদি এরা থাকতো তাহলে আমাদের আরো দুরবস্থা হতো আর কি। যারা এলো তারা অবশ্য আরো ভয়ঙ্কর শক্তি চলে এলো, কিন্তু এরা থাকলেও আমরা খুব সুখে থাকতাম না যেভাবে চলছিল। একটা বিষয় যেন আপনার এই বুদ্ধবাবুকে নিয়ে যে স্মৃতিচারণা, তার থেকে একটা বিষয় মনে হলো, অবশ্যই একজন নিপাট ভদ্র মানুষ, একজন মানে অত্যন্ত কি বলবো, সঙ্গীত প্রিয়, সংস্কৃতি প্রিয় একজন মানুষ বুদ্ধবাবু ছিলেন। সেটা আমরাও আমাদের ছোটবেলায় শুনেছি, বাবা কাকাদের মুখে দেখেওছি। এবং বুদ্ধবাবুর মানে মধ্যে একটা অরা ছিল, একটা গ্লোরি ছিল। ওনার যাতায়াত, ওনার মহাকরণে আসা যাওয়া, চলাফেরার মধ্যে থেকে সেটা ফুটে বেরোতো, মুখ্যমন্ত্রী সুলভ এবং একজন শিক্ষিত মানুষ সুলভ গ্লোরি একটা। কিন্তু কোথাও যেন মনে হয় যে বুদ্ধবাবু সেই হ্যামলেটের মতো একজন ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন। এটা তো বটেই। আসলে বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রিত্ব, বুদ্ধবাবুর তার উপযুক্ত জায়গা ছিল না। এটা আমার বারে বারে মনে হয়েছে। আমি যখন জেলে, বিয়ের 7 দিন পর আমি জেলে গেলাম, তখনকার দিনে মাস মাইনের দাবিতে শিক্ষকদের, আমি শিক্ষকতা করতাম, একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলাম আমি। একটা আবার সবচেয়ে বড় সংগঠন তখন এবিটিএ, তার পরপর 6 বছর আমি নেতাও ছিলাম, মানে সেক্রেটারিও ছিলাম। এবং সেখানেও একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে লালগোলা থেকে শুরু করে দমদম পর্যন্ত যে সব স্টেশনগুলো, যে কটা রেল স্টেশন পরে, কোথাও কোনো সিপিএম ছাড়া অন্য কোনো নেতা এবিটিএর নেতা হতে পারে না, সিপিএম পার্টি মুক্ত ছাড়া। আই ওয়াজ অ্যান এক্সেপশন। আমি সিপিআই করতাম, আমাকে কেউ কোনোদিন সিপিএমরা হারাতে পারেনি। যতবার লড়াই হয়েছে ততবার হেরে গেছে আমার কাছে। তার ফলে আমাকে বার করে রেখেছিলেন অনিলা দেবী, সত্যপ্রিয় রায়রা। তারপর যখন জেলে গেলাম, তখন সত্যপ্রিয় রায় একদিন সকালবেলা, তখন আমাদের ছাড়া হলো না, সব বিকেলবেলা এরকম জেলে বসতে বসতে, বিকেলবেলা আমরা সবাই ওই জেলের মাঠে এসে বসতাম, হাসতে হাসতে বললেন, তুমি তোমার সোমনাথ লাহিড়ী বলেছেন বলেই তুমি ছোট পার্টিতে রয়ে গেলে। আরে আমাদের পার্টিতে তো একটা মানুষ রয়েছে যে নাটক লেখে, নাটক করে, অসাধারণ কবিতা লেখে, অসাধারণ কবিতা বলে, তার নাম বুদ্ধদেব। তুমি তার সাথে কথা বলো, তুমি আমাদের পার্টিতে চলে এসো। হাসতে হাসতেই বলেছিলেন। আমি বললাম, একদিন যখন যাইনি, এখন আর যাব না, এই বলেছিলাম।
তারপর যখন জরুরি অবস্থার সময় সিপিআই যখন জরুরি অবস্থাকে সমর্থন করলেন, তখন আমাকে বুদ্ধবাবুই বলেছিলেন যে আপনি এবার পদত্যাগ করবেন তো? আমি বলেছিলাম আমি জানি না কি করব। আমি বিশ্বনাথ মুখার্জি এবং গীতা মুখার্জির বাড়িতে গিয়ে কাঁদতে শুরু করলাম। আমার পার্টি এরকম একটা ভুল করলো, জরুরি অবস্থাকে সমর্থন করলো। বুদ্ধদেব, বিশ্বনাথ মুখার্জি আর গীতা মুখার্জি তখন বউবাজারে থাকতেন, আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন অপেক্ষা করো না, পদত্যাগ করো না, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমরাও তো মনে করি এটা ভুল, কিন্তু অপেক্ষা করো বলেছিলেন। সেগুলো মনে পড়ে আর কি সেগুলো। কিন্তু কথা হচ্ছে এটা যে বুদ্ধবাবু ওয়াজ এ ট্র্যাজিক টাইটান, একটা একটা বিষণ্ণ একটা মানুষ, একটা বিষাদগ্রস্ত একটা গ্রেট ম্যান, যিনি বুঝতে পারছিলেন যে দিন শেষ হয়ে আসছে, কিন্তু তার কিছু করণীয় ছিল না। পার্টিকে নিয়ন্ত্রণের দায়িত্ব তার উপর ছিলই না। বরঞ্চ আমি নিজে সাক্ষী রয়েছি, তিনি যেটা বলতেন সেটার উল্টো কাজ করার জন্যই বারবার বলা হতো। তিনি নাট্য একাডেমিতে বিভাস চক্রবর্তী যাতে করে তার কথা, যে তার অভিজ্ঞতা, তার প্রতিভা, থিয়েটারে তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। বুদ্ধবাবু আমাকে বলেছিলেন এবং আমার মতো অনেককেই বলেছিলেন বিভাস তার পরামর্শ মতো নাট্য একাডেমি চলুক। একবার হলো কি, সন্ধ্যাবেলা তিনি যখন ওই রাইটার্সের দায়িত্ব সেরে এসে নন্দনে বসে আছেন, বই পড়ছেন, চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন ইত্যাদি একটু বিশ্রামের জন্য, সেরকম একটা দিনে হঠাৎ সিপিএম এর দুটো প্রাতিষ্ঠানিক নেতা, দুজন বিশিষ্ট নেতা, আমাকে বললেন তুমি ওই দিন কিন্তু থাকবে, আমাদের একটু দরকার আছে। আমি রইলাম নাট্য একাডেমিতে। বললো আমাদের সঙ্গে তোমাকে বুদ্ধবাবুর কাছে যেতে হবে। আমি কেন যাবো? বলে একটা আমাদেরই দরকার, কিন্তু তোমার উপস্থিত হোক সেটা। এখন আমি যেখানে কোনো ভূমিকা নিয়ে আমি সেখানে যাবো কেন? বলে না, তোমাকে বুদ্ধবাবু পছন্দ করেন, এই জন্য তোমাকে নিয়ে যাবো। এবার আমরা গেলাম। ওই দুজন বিশিষ্ট মানুষ, তখনকার পার্টির সাংস্কৃতিক ব্যাপারটা ওরা এই দুজনেই দেখেন। তারা গেলেন, গিয়ে পরিষ্কার বুদ্ধবাবু সময় দিয়েছিলেন তাদের। আমি বসলাম ওদিকে, তারা এদিকে বসলেন, বুদ্ধবাবু মাঝখানে বসলেন চেয়ার নিয়ে। চা খেতে খেতে বললেন, তারা প্রায় 15 মিনিট ধরে বিভাস চক্রবর্তী কি কি অন্যায় কাজ করছেন, কি কি অন্যায় কাজ করেছেন, এমনকি তার আগের দিন আনন্দবাজার পত্রিকায় বুদ্ধদেব ভট্টাচার্যের একটি বই বেরিয়েছিল, নাটকের বই, তার সমালোচনা করতে গিয়ে তাকে বিলো দি বেল্ট হিট করেছিলেন। ওর নাটক লেখা উচিতই নয়, তুমি কেন নাটক লিখতে গেছেন, মুখ্যমন্ত্রী হলে কি নাটক লিখতে হয়, ইত্যাদি কথাবার্তা ছিল, যেটা আমারও পছন্দ নয়। এই কথাগুলো আমারও পছন্দ হয়নি, আমি সেটা বিভাস তাকে বলেছিলাম। কিন্তু তিনি সমালোচনা করেছেন, তার অধিকার রয়েছে সমালোচনা করার। আর বিভাস অপ্রিয় কথা মুখের উপর বলতে পারতেন, তখন এখনো পারেন, বলেছিলেন। সেই কথাটাকে বললো যে এইরকম একটি আনন্দবাজার পত্রিকায় বা এরকম একটি পত্রিকায় এরকম একটি কথা বেরিয়েছে, এরপরে ওনাকে ক্ষমতায় নাট্য একাডেমির এইরকম একটা বিশিষ্ট জায়গায় রাখা যায় না। দুজন বিশিষ্ট মানুষ বললেন, উল্টো দিকে বসেছে নিঃশব্দ, চা খাওয়া হলো, উনি কোনো কথা বলছেন না, চুপ করে রইলেন। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আমি তো এবার উঠবো, আমার তো কাজ আছে। এরা বুঝলেন, অপমানিত দুজন, তারা বুঝলেন যে এই কথার উত্তর উনি দেবেন না। ওরা দুজন বেরিয়ে যাচ্ছেন, আমিও বেরিয়ে গেলাম। উনি আমার নাম ধরে ডাকলেন, চন্দনবাবু। ওরা দুজন দাঁড়ালেন, আমিও দাঁড়িয়ে গেলাম। যতদিন আমি থাকবো ততদিন বিভাস চক্রবর্তীর প্রতিভাকে অস্বীকার করার ক্ষমতা কারুর যেন না হয়, কারুর হবে না। তিনি আমার বিরুদ্ধে কালকে লিখেছেন, কাগজ আমি পড়েছি, খুব সমালোচনা করেছেন আমাকে, করতেই পারে,
এটা তো আমি যদি তা পছন্দ না হয় আমি তার আমার সমালোচনা করবেন, আপনারাও করুন, কিন্তু তাই বলে তার প্রাপ্য সম্মান তাকে আমি বঞ্চিত করতে পারবো না। এটা আমাকে বললেন, ওইটা দুজনকে বললেন না, আমাকে বললেন। আমি বুঝলাম আমাকে কেন নিয়ে আসা হয়েছে, আমি বুঝলাম আমাকে কেন উনি বললেন। বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্য। এবং আজকে এই বুদ্ধবাবুর যে এই ঘটনার জীবনের এই একটা অধ্যায়ের কথা আমরা অনেকেই জানতাম না, কিন্তু তার সঙ্গে আমরা আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু অনেক কিছু করেন। তিনি নাকি ছবি আঁকেন, তিনি গান লেখেন, তিনি নাটক লেখেন, তিনি অনেক কিছু করেন, কিন্তু তিনি সমালোচনা সহ্য করতে পারেন না। যদি সমালোচনা কেউ করেন সঙ্গে সঙ্গে তার বদলি, সঙ্গে সঙ্গে তার একটা তার বিরুদ্ধে একটা কোনো স্টেপ নিয়ে নেন। এবং সেই বুদ্ধবাবুকেও দেখেছিলাম, যিনি এত সমালোচনার পরেও আপনার মুখে শুনলাম যে তিনি কিন্তু অস্বীকার করলেন না বিভাসবাবুর যে ক্ষমতা বা প্রতিভা তাকে। তো এই আজকের যে পরিস্থিতি, আজকে আমাদের মানে এই কমিউনিস্ট পার্টির যে পরিস্থিতি, পার্টির রাশ যাদের হাতে, কি মনে হয় এদের পক্ষে সম্ভব আবার পার্টিকে নতুন করে একটা সুস্থ স্থবির না, জায়গা এটা থেকে নিয়ে এটা আসা, এটা এটা ফিরিয়ে এটা নিয়ে আমি আসা? আমি দুটো দিক দিয়ে আমার আপত্তি আছে। আমি বললাম যে আমি কোনো অবস্থাতেই বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে গত মুখ্যমন্ত্রীর তুলনা করতে রাজি নই, কোনো ব্যাপারই তুলনা করতে রাজি নই। এটা আমার রুচির বাইরে। আমার আমি কত কোথাও এই কথাগুলো বলি না, গতবারের মুখ্যমন্ত্রী এরকম ছিলেন, এখনকার মুখ্যমন্ত্রী এইরকম ভাবে কোনোদিনই বলি না। মানুষ তো উপলব্ধি করছে, অনুভব করছে। শিক্ষিত মানুষ, মধ্যশিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ অনুভব করছে। কিন্তু এসব সত্ত্বেও আমি হ্যাটস অফ টু দ্যাট লেডি, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি একটি অদ্ভুত প্রতিভার, বলবো তাকে এই দিক দিয়ে, তিনি একটি অদ্ভুত জায়গায় হাত দিয়েছেন। অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা কম শিক্ষিত মানুষগুলোর হেসে লেগে তিনি ঢুকে গেছেন। সেই মেয়েদের হাতে তিনি তুলে দিয়েছেন ভান্ডার। তারা কিছু বোঝে না, তারা বোঝে তাদের হাতে টাকা আছে, চাকরি নেই, বাকরি নেই, কারখানা নেই। এই কথাগুলো বুঝতে গেলে তো তার একটা মিনিমাম সেন্স লাগে। সেই সেন্স থেকে সেই গরিব মানুষ, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মহিলাদের তিনি একটা নতুন স্বর্গের স্বাদ দিলেন, ভাতা স্বর্গ। এটা কিন্তু তার আগে হয়তো মোদী সরকার করেছিলেন, কিন্তু তার কথা কেউ জানতো না। তিনি অদ্ভুতভাবে প্রয়োগ করলেন। এই প্রতিভাকে স্বীকার করতে হবে। এবং তার ফলটা হচ্ছে যতই চাও না কেন, ওই টাকাটার জন্য চাকরি নেই, বাকরি নেই, ছেলেগুলো চলে যাচ্ছে অন্য জায়গায় চাকরির জন্য, বা অন্য ওই একমাত্র চাকরি এখন হচ্ছে তো ক্যারিয়ার। ওই কোনো একটা কোম্পানির খাবার ক্যারিয়ার দিচ্ছে, তার জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, এই একমাত্র এমপ্লয়মেন্ট। হোক না কেন, তাতেও কি আছে, আমার ভান্ডারে তো টাকা ঢুকছে প্রতি মাসে, আর কি চাই। কমিউনিস্ট পার্টি, বুদ্ধদেব বাবুরা ব্যর্থ হয়েছিলেন এই যে গরিব মানুষের যে হেঁচেল ঘরে গৃহিণীরা যে যন্ত্রণাটা পান, তার হাতে টাকা নেই, পয়সা নেই, তার কিচ্ছু নেই, যে যন্ত্রণাটা পান, তাতে ক্যাশ তুলে দেওয়ার, নগদ তুলে দেওয়ার যে ম্যাজিক, সেটা তারা বুঝতে পারেন। তার ফলে এই ভদ্রমহিলা বুঝতে পেরেছেন, হ্যাটস অফ টু দ্যাট লেডি ফর দ্যাট থিং। কারণ রাজনীতির ক্ষেত্রে এই করতে গেলে, এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি করতে গেলে, আমার সঙ্গে একজন মানুষের খুব পরিচয় হয়েছিল। তিনি ঝাড়খণ্ডের এমপি ছিলেন, এমএলএ ছিলেন 3 বার, পিআর রায়। তিনি সিপিআই করেছেন, সিপিএম করেছেন, তারপর তিনি কোনো পার্টি করতেন না, তা সত্ত্বেও তিনি এমপি হতেন। তিনি বলেছেন, আমি পার্লামেন্টে যাচ্ছি ক্ষমতার দখলের জন্য নয়, মন্ত্রী হতে নয়, আমি পার্লামেন্টে যদি যাই ভোটে নিয়ে ভোট, আমি ভোটপন্থী কমিউনিস্ট। আমি গরিব, যে গরিব মানুষ, কৃষকটা বলতে পারছে না যে আমার কারখানায় এইভাবে শোষণ হচ্ছে, যে মানুষটা বলতে পারছে না আমি পাহাড়ে থাকি, পাহাড়টা কেটে ফেলা হচ্ছে, নদীর জল বন্ধ হয়ে যাচ্ছে, জল, জঙ্গল, পাহাড় আক্রান্ত হচ্ছে, একের পর এক ডেভেলপমেন্টের নামে শেষ করে দেওয়া হচ্ছে এদের।
এই কথাগুলো বলার জন্য আমি পার্লামেন্টে যাচ্ছি। আমি পার্লামেন্টে যাচ্ছি, আমি ক্ষমতায় গিয়ে ওখানে মোহন কুমার মঙ্গলম যেমন একসময় কমিউনিস্ট পার্টির মেম্বার হওয়ার পর নেহেরু বলেছিলেন যে তোমাকে আমার দরকার, তুমি কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়েছি, তুমি চলে আসো, তোমাকে বড় মন্ত্রী করে দিচ্ছি। লোক সামলাতে পারেননি, তিনি মোহন কুমার মঙ্গলম কমিউনিস্ট পার্টি ছেড়ে দিয়ে বুঝলেন ওই লোভে পড়েছিলেন। সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দিচ্ছে। আর কমিউনিস্ট পার্টি আমি বিশ্বাস করি এই যে যন্ত্রণা পাচ্ছে, এই যে শূন্য হচ্ছে, একটা বা দুটো সিট আবার পেতেও পারে, নাও পেতে পারে, এই যন্ত্রণাটা দরকার ছিল। এই যন্ত্রণার থেকে যে নতুন একটা অভ্যুদয় হচ্ছে, চেতনার অভ্যুদয় হচ্ছে, মার খাওয়ার অভ্যুদয় হচ্ছে, হারাবার অভ্যুদয় হচ্ছে, তার থেকে হয়তো একটা নতুন ভাবে কমিউনিস্ট পার্টির জন্ম হবে, যারা সত্যিকারের মানুষের কথা বলতে পারবে এবং যাদেরকে মানুষ বিশ্বাস করবে। তখন হয়তো আবার কমিউনিস্ট পার্টি তার ঋত গৌরব ফিরে পাবে। একটু সাম্প্রতিক কালে ফিরি, যে এই সাম্প্রতিক কালে একাধিক ঘটনা ঘটে গেছে, নারী নির্যাতনের ঘটনা একের পর এক আমাদের রাজ্যে ঘটে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ ছিল একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে একজন ডাক্তার মেয়ে তার মৃত্যু, অভয়ার মৃত্যু। এবং সেই সময় কিন্তু আপনাকে খুব অগ্রণী ভূমিকা নিতে আমরা দেখেছিলাম, সে সময় আপনি কিন্তু এগিয়ে এসে প্রতিবাদ জানিয়েছিলেন। শুধু অভয় কেন, আমি তার আগেও ওই যে ওখানে হলো প্রথমে যে এগুলো ওই যে পার্ক স্ট্রিট, না পার্ক স্ট্রিটের আগে যেখানে হলো কামদুনি কাণ্ডে আমি তো ছিলাম, আমি এবং আরেকজন ছিলেন, ওই এক ভদ্র মহিলা ছিলেন, রীতা কয়াল, আরো কয়েকজন ছিলেন। তারা আমরা যেতাম, বাড়ি থেকে যেতাম এবং পরোয়াহীন ভাবে আমরা সেখানে আন্দোলন করেছি। তারপরে একজন ট্যাক্সি ড্রাইভারের মেয়ে এইরকম হলো, সেই ব্যাপারে আন্দোলন করেছি। আন্দোলন প্রচুর করেছি। একটা সময় আন্দোলন ছাড়া আমি ছিলামই না, একটা দিন ছিল না আমার যেদিন আমি। তারপরে দেখা গেল যে মানুষের মধ্যে, আমাদের মধ্যেই অদ্ভুত একটা আক্রমণ হলো। অর্থাৎ আমি একটা বাড়িতে গেছি, ডায়মন্ড হারবার বোধহয়, সেখানে একটি মানুষকে মেরে ফেলা হয়েছে, তার স্বার্থে গেছি। আমার সঙ্গে বহু মানুষ গেছেন, মিডিয়া তো প্রচুর মিডিয়া গেছেন, তখন মিডিয়ায় প্রতিদিনই আমার কোনো না কোনো খবর থাকতো, আমি যেতামও মিডিয়াতে। তারপর দেখা গেল যে হঠাৎ বলা নেই কওয়া নেই সেই এলাকার কমিউনিস্ট পার্টি লোকেরা সব এসে আসলো, মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে গেল এইরকম ঘিরে ধরলো। কোনো সে আক্রান্ত মহিলাটি, আক্রান্ত সেই মানুষটির কোনো ই নেই, লোকগুলো এসে দাঁড়াচ্ছে, তারা মিডিয়াতে তার ছবি দেখাবে, মিডিয়াতে তার নাম চলবে। তার ফলে আমি বুঝতে পারলাম আমি বোধহয় একটু ব্যর্থ। এই যে মানে তোমরা বোধহয় জানোই না যে আমাকে একবার ভোটে দাঁড়াতে হয়েছিল কান্দিতে। আমাকে ভোটে দাঁড়াতে হলো কেন? আজকে যেগুলো তুমি এইমাত্র অভিযোগ করলে যে দুর্নীতি, চুরি, ছাচরামি চূড়ান্ত, সেবার কান্দিতে যার দাঁড়াবার কথা তিনি দাঁড়াননি কংগ্রেসের থেকে। 2002 এর কথা বলছি। তখন রাত্রির বেলা অনিল বিশ্বাস আমাকে ফোন করে বললেন, তিনি আমার অনেক পরিচিত, পূর্ব পরিচিত, যে আপনাকে দাঁড়াতেই হবে, কেননা ওখানে প্রথম বামফ্রন্টের জামানত জব্দ হবে। জামানত জব্দ হবে? বলে জামানত রাখার জন্য আপনার দাঁড়াতে হবে কান্দিতে। আমরা কান্দি আমি চিনি না, যাইনি সেখানে। বলে আপনি যাবেন, আপনি একজন ভদ্রলোক, আপনার নামে অনেকেই পরিচিত, নাটক করেন, কিন্তু আপনার আমাদের পার্টির স্বার্থে, আমাদের বামফ্রন্টের স্বার্থে আপনাকে গিয়ে লড়াই করতে হবে। কুমার রায়, বহুরূপী কুমার রায়, আচার্য কুমার রায়, তিনি খবর পেয়ে আমাকে বললেন, কমিউনিস্ট পার্টি চিরকাল নাটকের লোকেদের আলাদা সম্মান দিয়েছে,
তোমাকে কোনো জায়গায় জিতবার জন্য পাঠাচ্ছে না, তোমাকে জামানত রক্ষার জন্য পাঠাচ্ছে। এটা তো খুব অন্যায় করছে, আমি বলবো কমিউনিস্ট পার্টিগুলোকে। যাই হোক, আমাকে বলা হলো, আমি তখন বাধ্য হয়ে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর শুনলাম গিয়ে যে কারোর কাছ থেকে 1 লাখ টাকা, কারোর কাছ থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, যেগুলো এখন বলা হয়, এই যে পাপগুলোর কথা বলা হয়, সেগুলো নিয়েছে। এবং 100-200 না, হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেবো করে এই টাকা নেওয়া হয়েছে। এবং পাবলিক ঠিক করেছে এবার যেই দাঁড়াক না কেন জামানত জব্দ করবো, তাদের কোনো ভোট দেবো না। তো সেখানে কি দেখলাম যেরকম হচ্ছে, সমস্ত মানুষ এসে আমাকে বলছে যে আমার কাছ থেকে এই টাকা নিচ্ছে, আমার কাছ থেকে এই টাকা নিচ্ছে। তাকে পার্টি এক্সপেল করে দিয়েছে, বামফ্রন্ট তাকে এক্সপেল করেছে, সে পালিয়ে গেছে সেই মানুষটি। তার জায়গায় আমি দাঁড়াবো এবং আমার বিরুদ্ধে দাঁড়াবেন যে মানুষটি গতবার দাঁড়াননি, সেই মানুষটি শ্রদ্ধ মানুষ, অতীশ সিংহ, খুব ভালো লোক। আমি দাঁড়ালাম। আমি জেতার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছিলাম জামানত রক্ষার জন্য। জামানত ভালোভাবে রক্ষা করলাম, মানুষ আমাকে খুব ভালোবাসলো। এমনকি অতীশবাবু আমাকে বারবারে বললেন, হাত ধরে বললেন যে আপনি কিন্তু আমার বাড়িতে আসবেন, আপনার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। যে তারপরও উনি বারবার বলেছিলেন, চন্দ্রবাবু আপনার মতো মানুষ হয় না, ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। দাঁড়িয়েছিলাম। তার ফলে আমি বলতে চাইছি যে ওই সময়তেও 2002-এও কমিউনিস্ট পার্টির যারা মন্ত্রী হচ্ছে, যারা এমএলএ হচ্ছে, তাদের মধ্যে দুর্নীতি চরমতম জায়গায় পৌঁছে গেছিল। তার ফলে 2009-11-তে যে চরম নৈরাজ্য হলো, যার ফলে মানুষ যেন হাঁপ ছেড়ে বাঁচলো যখন নতুন সরকার এলো, পরিবর্তন সরকার এলো। আমার কাছে এটা নতুন কিছু নয়, আমার কাছে আমি বুঝে এসেছিলাম নিজের অভিজ্ঞতা দিয়ে 2002-এ যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে। তো আমার যেটা প্রশ্ন যে এই যে মেয়েটির জন্য যেটা হচ্ছে, অভয়ার জন্য, এটাতেও দেখা গেল যে বেশ কিছু মানুষ, তাদের মধ্যে বিভাজন হয়ে গেল, কে ফোর ফ্রন্টে আসবে, কাকে ধরা হবে যে আসল মুখ। তার ফলে তাদের মধ্যে মধ্যবিত্ত মানসিকতার এই যে প্রচারের লোভ, নিজেকে ইম্পর্টেন্ট রাখার যে লোভ, এই লোকটা একটা, আজ থেকে 50 বছর বা 30 বছর আগে এই লোকটা ছিল না। কারণ তখন তো রেডিও ছাড়া অন্য কোনো মিডিয়া ছিল না, কিছু খবরের কাগজ আর রেডিও। তার ফলে এই যে এটা, এর সঙ্গে মিশল সরকারি কলা কৌশল। সরকারি কলা কৌশলের সঙ্গে এই যে প্রতিবাদকারীদের মধ্যে যারা অ্যাম্বিশাস, নিজের প্রচারের জন্য যাদের অ্যাম্বিশনটা প্রচুর রয়েছে, তাদের একটা অলিখিত মেলবন্ধন ঘটল। তার ফলে আমি গেছি, এই শেষ কয়েকদিন আগেও তার যখন 33তম বোধহয় জন্মদিন ছিল, আমি সেখানেও গেছি, এই শরীর নিয়েই গেছি, অসুস্থ ছিলাম তাও গেছি। মানুষ আমাকে দেখে নিয়ে বলছে, আমরা সব এই মেয়েটাকে চিনতাম, মেয়েটা আমাদের ঘরের মেয়ে, মেয়েটা প্রত্যেক বাড়ি বাড়ি যেত, কার কি অসুখ আছে খবর নিত, কোনো পরোয়াই করতো না কে কোন বাড়ির লোক। সব বাড়ির লোককে দিয়েছে ওই মেয়েটা মারা যাওয়ার পর। কংগ্রেস, কমিউনিস্ট, সিপিএম, তৃণমূল, কোনো বাদ নেই, কেউ কাঁদে নি এমন একটা বাড়ি ছিল না। তার প্রত্যেকের বাড়িতে সে যেত, খোঁজ খবর দিত, কি লাগবে কি লাগবে কি লাগবে। ওই মেয়েটি খুন হলো, ধর্ষিতা হলো, এবং পুলিশ আর কিছু মাতব্বর মিলে তীব্র গতিতে, মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয় এমন গতিতে গাড়ি নিয়ে যাওয়া হলো পুড়িয়ে ফেলার জন্য। বাববাঞ্জন অপেক্ষা করা হলো না। সেগুলো আমরা দেখেছি। এই কথাটা যে বলছে, সে একজন রিক্সা চালক, যে আমাকে রিক্সায় করে নিয়ে গেছিল সোদপুর স্টেশন থেকে ওই পর্যন্ত।
সেই বলছে এই ঘটনাগুলো আমাদের চোখে দেখা ঘটনা। হতভাগিনী মারা গেল, কিন্তু আমাদের সামনে রেখে গেল অনেকগুলো প্রশ্ন। আমরা কি নিজেকে নিচে দেখে এই কষ্টটাকে উপরে তুলতে পারি? দেখা গেল আমরা পারি না, পারলেও তার মধ্যে ভেজাল মিশে যায়। তার ফলে এইটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যারা এই ব্যাপারে এই করবেন, খোঁজ খবর নেবেন, রাজ্য সরকারের যারা এই ব্যাপারে তদন্ত করবেন, তাদের সঙ্গে একটা মিলেমিশে একটা অদ্ভুত ঘোটালা তৈরি হয়ে গেল। আমার নিজের ধারণা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হলো এর পেছনে। তার ফলে এখনো মনে করি অভয়ার বিচার পাওয়া দরকার। অভয়ার বিচার না পাওয়া অব্দি মানসিক শান্তি তৃপ্তি নিয়ে মরতেও পারবো না। আমি চেষ্টাও করেছি ব্যারাকপুর মহকুমাতে অভয়ার জন্য আন্দোলন করার। বিশাল তিনটে অনুষ্ঠান করেছি, দুটো খড়গপুর খড়দা অঞ্চলে, একটা ব্যারাকপুরে, যেখানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে অভয়ার জন্য প্রতিজ্ঞা করেছে। অভয়ার মা বাবা এসছেন। পরে আমি বুঝতে পারছিলাম যে কোথায় যেন আমাদের মধ্যেই একটা বিভেদ বা ব্যবধানের একটা বীজ ঢুকে যাচ্ছে। Thanks to the state government, thanks to our ambitious leaders, thanks to some persons যারা মনে করেন তাদের ব্যক্তিগত প্রাধান্যটাকেই মাইলেজ পাওয়া উচিত। তা এতে শুধু অভয়া নয়, এরকম অজস্র অভয়ার ললাট লিখন লেখা হয়ে গেল। যেমন কামদুনির মেয়েটির এখনো বিচার হয়নি, তেমন অভয়ারও কোনোদিন বিচার হবে না যদি না এমন একটা পরিবেশ তৈরি হয়, এমন একটা প্রতিবেশ আছে, এমন একটা রাষ্ট্র ক্ষমতা, মানুষ, রাষ্ট্র ক্ষমতার অধিকারী কিছু মানুষ আছেন যারা বেপরোয়া ভাবে এটা দমন করার, উদ্ধার করার, গোপন তত্ত্বগুলোকে উদ্ধার করার সচেষ্ট হন। আমি নিয়ার ফিউচারে এটা এখনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আপনি যে ধরনের নাটক এতকাল লিখে এসেছেন, তার মধ্যে বিদেশি যে সমস্ত নাট্যকাররা, তাদের নাটকেরও আমরা এখানে পেয়েছি, সেই সব নাটকও আপনি এখানে এনেছেন, এবং নিজের স্বরচিত নাটক তো ছিলই, তার মধ্যে অনিকেত সন্ধ্যা, তার মধ্যে বিপজ্জনক, এগুলো খুব গুরুত্বপূর্ণ নাটক যেগুলো মানুষ, হ্যাঁ, দুই হুজুরের গপ্প। তো এই নাটকগুলো সাধারণ মানুষের মনে এতটা প্রভাব এই জন্য ফেলেছিল কারণ আপনি সম্পর্কের সূক্ষ্ম সমীকরণগুলো খুব সুন্দরভাবে সেই নাটকের মাধ্যমে তুলে এনেছিলেন। তো আজকে দিন বদলেছে, আপনি যে সময় নাটক লিখেছিলেন তার থেকে অনেকটা সময় পেরিয়ে এসেছে আজকেও নতুন করে যে নতুন জমানা তৈরি হচ্ছে, নতুন যে প্রজন্ম তৈরি হচ্ছে, জেন জি যাদেরকে বলে, তাদের সম্পর্কে সমীকরণগুলো আরো বেশি জটিল, আরো বেশি গোলমেলে। আপনার কি মনে হয় যে এই যে পরিস্থিতি এসছে, নতুন যে ভাবধারা, নতুন যে জেন জি, তাদের সম্পর্কে সমীকরণ নিয়ে কোনো কিছু লেখার মতো উপজীব্য আপনার চোখে পড়েছে? না, ব্যাপারটা হচ্ছে যে এই জেন জি যাদের বলা হচ্ছে, আমি কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং অনেকগুলো ইউনিভার্সিটিতে গিয়ে অনিকেত সন্ধ্যা নাটক করেছি, এটা বয়স্কদের নাটক। একটা মানুষ অনিবার্যভাবে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওল্ড এজ হোমে। যখন লিখেছিলাম তখন ওল্ড এজ হোম তত্ত্বটা আমাদের এত জনপ্রিয় ছিল না, এখন তো প্রত্যেক জায়গাতে ওল্ড এজ হোম আছে। তখন দেখেছিলাম যে কল্যাণ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে আমার সঙ্গে কাঁদছে যে আমার বাবাকে আমি ঠিক এভাবে দেখিনি, আমার ঠাকুরটা আমার বাড়িতে আছে, কোনদিন তার সঙ্গে আমরা কথাই বলি না, এখন আমরা কালকে কিন্তু কথা বলবো। এইটাতে ইমিডিয়েট এফেক্ট পেয়েছিলাম। ঠিক তেমনি এখনো মনে করি এই যে নাটকটি লিখেছি, চারু মজুমদারের সঙ্গে লীলা সেনগুপ্তর প্রেম ভালোবাসা, 1952-তে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে, সমস্ত 10,000 লোকের সামনে দাঁড়িয়ে বলছে যে আপনার সঙ্গে আমি জেল খেটেছি, আপনার সঙ্গে আমি পুলিশের অত্যাচার সহ্য করেছি, আমিও পার্টি করেছি,
আপনাকে একটা কথা বলার জন্য 3বার চেষ্টা করেছি, আপনি মনে করেছেন যে 3বার বোধহয় আমি পুলিশের বিরুদ্ধে বলতে গেছি, না বলতে চাইনি। আজকে কি একটু সময় দেবেন, আপনাকে এইটা বলতে পারি। চারু মজুমদার বললেন বড়। মেয়েটি বললো আমার নাম লীলা সেনগুপ্ত, আমার বাবা ইউনিয়ন বোর্ডের ডাক্তার। আমার বাবাকে আমি বলে এসেছি, পারমিশন নিয়ে এসেছি, আপনাকে জানাচ্ছি। আপনি তো 4 দিন আপনার বাবার কাছে থাকবেন। হ্যাঁ, আমার বাবা জমিদার, আমার বাবার সঙ্গে আমার মতে মেলে না। বাবা কংগ্রেস করেন, আমি কমিউনিস্ট পার্টি করি। বাবার সঙ্গে পরামর্শ করে বাবাকে আমি ভালোবাসি, বাবা আমাকে ভালোবাসেন। আমি বাবাকে বলেছি তোমার জমিদারির 42টা নারকেল গাছের নাড়ু আমি খাবো, তোমার ধরা অনেকগুলো পুকুরের মাছ আমি খাবো, যখন আমি এগুলো খেতে পাই না, এখন কৃষকদের মধ্যে থাকি। আমি 4 দিন পার্টির কাছে ছুট নিচ্ছি। 1952-তে দাঁড়িয়ে লীলা সেনগুপ্ত চারু মজুমদারকে প্রকাশ্যে বলছে আসুন নাই 4 দিনের মধ্যে বিয়ে করে ফেলি, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আমাকে চারু মজুমদার বলছে, লীলা সেনগুপ্ত বলছে হ্যাঁ আপনাকে আমি ভালোবাসি। আমি কোনো পৃথিবীর কোনো লিটারেচারে পাইনি, 1952 কোনো লিটারেচার পাইনি যে একটি মেয়ে দাঁড়িয়ে একটি ছেলেকে এভাবে প্রপোজ করে। তারপরে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, তারপরে যে হলো হলো। এবং চারু মজুমদারের বাবা সেই একটা অদ্ভুত চরিত্র, কংগ্রেস করতেন, কোনোদিন এই বিয়েকে মেনে নেননি। চিরকাল তাকে বৌমা বলেছেন, বলে বলে বলেছে আপনাকে আমি বৌমা বলবো, কিন্তু আপনি বলবো, কোনোদিন তুমি বলবো না। অদৃশ্যের পরিহাসে তাকে মরতে হলো, তার বৌমার সেবা যত্ন নিয়েই মরতে হলো। তার মাথায় হাত বুলিয়েই তার শেষ নিঃশ্বাস। বৌমা বলছে যে এবার আপনি বলুন, এবার তুমি বলুন। পারবো না আমি বলতে, আপনি আমায় ক্ষমা করবেন বৌমা। এইগুলো নাটক নয়, এগুলো শুধু পড়ে থাকবে তার জীবন নিয়ে। কটা কটা মানুষ, চারু মজুমদার নিজে তো জীবনে কখনো কাউকে খুন করেননি। চারু মজুমদারের তত্ত্ব নিয়ে যারা লড়াই করেছে তারা খুন করেছে। চারু মজুমদারের তত্ত্ব, চারু মজুমদারের যে পার্টির বিরুদ্ধে গিয়ে নতুন ভাবে পার্টিকে যে করার, সেই ব্যাপারটা নিয়ে আমার নাটক সেই বসন্তের বর্জনীয় সেই কথাটাই বলছে, সেই কথাটা বলছে। এবং তারপরে হচ্ছে কি আরেকটা নাটক, ওই যে এখন যেটা খুবই জনপ্রিয় 37তম অভিনয় হচ্ছে 11ই এপ্রিল একাডেমিতে, সেটা হচ্ছে যে এক নায়কের শেষ রাত। সে এক নায়ক হয়ে গেছে, মিলিটারি এক নায়ক। সে গণতন্ত্র মানেই না, আমি যে বলবো তাই আইন, আমি যে পার্লামেন্টে যাবো সেই পার্লামেন্টই হচ্ছে আমার পার্লামেন্ট, আমি সেখানে যা খুশি তাই করবো। বিরোধীদের আমি মর্যাদা দেবো, আমি তাদের সঙ্গে ফটো তুলবো, তাদের তাদের সঙ্গে একসঙ্গে এক্সমাসের কেক খাবো, ছবি তুলবে, কিন্তু আইন কানুন সমস্ত আমি নিজের করবো, আমি এক নায়ক আমি। তারপরে যে কৃষকরা গোপন ঘাঁটি গড়ে তাদের বিরুদ্ধে লড়তে লাগলো, ওইখানে এক নায়ক ধরা পড়ে গেলেন, ওইটা তার লাস্ট নাইট, শেষ রাত, কাল সকালে তাকে মেরে ফেলা হবে। ওই অবস্থায় তার সামনে ছুটে এলো তার প্রথম প্রেমিকা, তোমার সঙ্গে একসঙ্গে মরবো আমি। ওইখানে দাঁড়িয়ে দেখা গেল প্রথম যুক্তফ্রন্ট সরকার যে কথাগুলো বলেছিল যে গভর্নমেন্টকে চোখের মনির মতো করে রাখো, প্রথম যুক্তফ্রন্ট সরকার এটা স্লোগান, সরকারকে চোখের মনির মতো করে রাখো। ওই কথাটা বলছে যে আপনি বলেছিলেন হ্যাঁ এখন আমরা সরকারকে চোখের মনির মতো, কোনো চোখের মনির মতো করে, সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকবে না, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে না, সরকার মানে পার্টি হয়ে গেল। এইটা এক নায়কের শেষটাতে এই কথাগুলো বলেন, দেবশঙ্কর হালদার অসাধারণ অভিনয় করে। তারপরে অনিবার্যভাবেই যে ঘটনা ঘটে, পরে মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুবরণের সময়ও সে বলে যায় যে আবার আমি আসবো, কারণ আমি বুঝতে পারছি যে আপনাদের মধ্যে ওইগুলো এখনো ধারণা আছে যে সরকার মানেই পার্টি, পার্টি মানেই সরকার। এই যে লড়াইটা, যে তাত্ত্বিক লড়াই, সে লড়াইটা আমিও লড়ছি, নাটক দিয়ে লড়ছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনৈতিক লড়াই যা লড়ছেন, যেভাবে লড়ছেন, লড়াইয়ের সময় চলে এসছে, লড়ছেন,
কিন্তু থিয়েটার তার আসল কথাটা বলবে। আমার জল জঙ্গল পাহাড় সব দখল হয়ে যাচ্ছে, এই হতভাগ্য মানুষগুলো তারা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। এক সময় এখানটায় যে জায়গাটায় একটা দারুণ রেল লাইন তৈরি হচ্ছে, সেই জায়গাটায় এক সময় ছিল, কিছু মানুষ বাস করতো, তারা কোথায় তার হারিয়ে গেছে কেউ জানে না। পশ্চিমবাংলায় কত মানুষ যে বাইরে গিয়ে চাকরি করে, তাদের খবর কেউ রাখে না, কোনো স্ট্যাটিস্টিক্স নেই। কত মানুষ বাইরে গিয়ে কাজ করে, তারা কিভাবে আছে, কি নিকৃষ্ট হয়ে জীবনযাপন করছে, তারা কেউ খবর রাখে না। বাঙালি 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 সত্তা বলে যতই চেঁচাই না কেন, এইগুলো নিয়ে না ভাবলে কিন্তু কিছু হবে না, এগুলো নিয়ে ভাবতে হবে। এইটুকুই আর বলা আর কি। আমি থিয়েটারের বাইরে তো আমি আর কিছু করি না এখন। আমরা দেখতে পেলাম যে একজন মানুষ যিনি পার্টি অন্তঃপ্রাণ ছিলেন, যিনি নিজের জীবনের অনেকটা সময় দিয়েছিলেন পার্টিকে, নিজের জীবনের অনেকটা সময় দিয়েছেন তিনি নাটককে, এবং এখন তার একমাত্র অবলম্বন এই নাটক। এই নাটক লিখে, নাটকের নির্দেশনা দিয়ে এবং নিজের নাটককে সেলিব্রেটেড হতে দেখে তিনি আনন্দ পান। তো এমন একটা মানুষ যিনি দিনের পর দিন দেখে এসছেন যে একটা পার্টি কিভাবে গড়ে উঠলো এবং আস্তে আস্তে কিভাবে ভাঙনের পথে গেল, তিনি ওয়ার্ন করলেন, তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে কোথায় গিয়ে থামতে হবে, কোথা থেকে শুরু করতে হবে। আমরা আবার এমন নতুন নতুন অনেক রকম বিভিন্ন বিষয় নিয়ে আসবো, অনেক পডকাস্ট নিয়ে আসবো। ততক্ষণ চোখ রাখুন বাংলা স্ফিয়ারে।